নমস্কার, আমি অরিত্র। সারপ্রাইজিং টেলস এ আপনাদের স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে দিন আর শুনতে থাকুন ধামাকেদার সমস্ত গল্প। তন্ত্র ভারতে খ্রিস্টীয় ৫ম শতাব্দীর পর প্রচলিত এক বিশেষ ধরনের উপাসনা এবং সাধন পদ্ধতির নাম। আজকে আমাদের গল্পটিও একটি তন্ত্রভিত্তিক গল্প। তবে আজকের গল্প শুরুর আগে একটা সতর্কবার্তা। আজকের গল্পটিতে বেশ কিছু জায়গায় গল্পের আবহ সৃষ্টির জন্য লেখক কিছু নৃশংস দৃশ্যের অবতারণা করেছেন। এই ধরনের ঘটনা যদি আপনাকে মানসিকভাবে আঘাত করে তাহলে দয়া করে গল্পটি শোনা থেকে বিরত থাকবেন। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা নিছক গল্প শোনার তাগিদেই আজকের উপস্থাপনাটিকে গ্রহণ করবেন। সারপ্রাইজিং টেলস টিম কখনো এই সমস্ত কুসংস্কারকে সাপোর্ট করে না। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক সঞ্জয় পালের লেখা আহার। বুঝলি, মনে হচ্ছে আজ কপালে ভালোই ক্যাঁচাল আছে। শালা বুড়ো আর মরার সময় পেল না, ঘোর অমাবস্যাতেই বেটাকে মরতে হলো। চিতায় কাঠ সাজাতে সাজাতে অতনু রাগে গজগজ করে কথাগুলো বলতে সামনের কাঠগুলোর দিকে এগিয়ে দিয়ে লালু জোরে নিঃশ্বাস নিয়ে বলল, কি আর করা যাবে, মরণের কথা কি কেউ বলতে পারে রে? সাথে সাথে অতনু ফোঁস করে উঠে বলল, সবই তো বুঝলাম, কিন্তু পাড়ার ছেলেগুলোকে দেখলি? শালা কেউ শ্মশানে আসতে রাজিই হলো না। যত দায় দায়িত্ব সব আমাদের, আর আমি বামুনটাও পাজির পা ঝাড়া। বলে কিনা বুড়ো ত্রিপাদ দোষ লেগেছে। যত সব আজগুবি কথাবার্তা। ওর জন্যই বাকি ছেলেগুলো সটকে পড়লো। দাঁড়া, শ্মশান থেকে একবার যাই, তারপর বামুনের বেটাকে দেখাচ্ছি মজা। 100-র ওপর লাশ পুড়িয়েছি, কত অমাবস্যা পূর্ণিমা পার করলাম, এখনো পর্যন্ত কোনো কিছুরই দেখা পেলাম না। যত সব বুঝরুপি। নরেন খুঁড়ো গাঁজার নেশায় বুধ হয়ে বুড়োর লাশের পাশে চুপচাপ বসেছিল। অতনু আর লালুর কথা শুনেই খক খক করে কাঁচতে কাঁচতে খুঁড়ো বলল, আরে হতভাগা, তোদের এইসব বুঝরু কি বলে মনে হয়? তোরা এই জগৎ কতদিন দেখেছিস? তোদের জন্মের আগেই হয়তো আমি 100 মরা পুড়িয়ে ফেলেছি। শোন, এই শ্মশান চত্বর খুবই অলৌকিক স্থান। কখন কোনো সময় যে এই স্থান জাগ্রত হয়ে উঠবে তা বলা খুবই মুশকিল। খুড়োর কথাগুলো বোধহয় ওরা শুনতেই পেল না। ভাই খুড়োর কথার কোনো উত্তরই ওরা দিল না। এক মনে চিতার কাঠ ওরা সাজিয়ে চলল। নেহাত দাদাকে কথা দিয়েছি, নইলে আমি এই শ্মশানের ধারটাও মারাতাম না। দাদার ইমেজের কথাটা ভেবেই আমি আজ এখানে এসেছি, ঠিক আছে? নইলে এই অমাবস্যার রাতে শ্মশানে লাশ পোড়ানো কিন্তু হেভি ডেঞ্জারাস জিনিস। শালা ওই জন্য কেউ তো আমার সঙ্গে আসতেই চাইছিল না। পল্টুর কথা শুনেই লালু হাসতে হাসতে বলে উঠল, সত্যি মাইরি, আজকাল দেখছি তুই দাদাকে বেশ তোয়াজ করে চলছিস। হ্যাঁ, কিন্তু পাড়ায় তোরও তো একটা ইমেজ আছে, তাই না? লালুর কথা শুনেই পল্টু যেন তেলে বেগুনে জ্বলে উঠল। সহসা ঝাঁঝিয়ে উঠে বলল, এই এই শালার পো, তুই শালা ঠাট্টা করছিস? শুধুমাত্র দেখ, তোর জন্য আমাদেরকে এত হয়রান হতে হয়েছে। বললাম যে ভিকিরি বুড়োর লাশটাকে রাতে গাড়িতে রেখে দে, কাল সকালে গিয়ে দাহ করা হবে। কিন্তু না, তুই তো শুনলি না, রাতেই তোকে দাহ করতে হবে শালা। পল্টুর কথা শেষ হতেই লালু চড়া গলায় বলে উঠল, শালা, তাহলে রাতে ডাকলি কেন? সকালেই ডাকতে পারতিস। তবে সকালে আমার সময় হতো না, কারণ সকালে আমার ডিউটি আছে। আরে শোন, আমার এই কাজে না আমার পেট চলে না। কিছু উপরি রোজগার আর সামাজিক কাজের জন্যই আমি এই কাজ করি আর কি। অতনু এতক্ষণ চুপচাপ বসেছিল। লালুর কথা শেষ হতেই হো হো করে হেসে উঠে বলল, আবে, মদের কথাটা তো একবারও বললি না? লালু রাগে কটমট করে অতনুর দিকে তাকিয়ে বলল, কেন বে, আমি কি মাতাল নাকি রে? হ্যাঁ? লালুর কথা শুনেই হো হো করে হেসে উঠে অতনু আবার বলে উঠল,
আমি কিন্তু মাল খেতেই এসেছি এখানে। মায়েরি সন্ধ্যে থেকে বুড়োকে নিয়ে যা ধকল গেল, এবার একটু মদ না হলে চলেই না। যা যা, বোতলগুলো নিয়ে আয়, বোতলগুলো নিয়ে আয় দেখি। যাক, বেশি বেগ পোহাতে হয়নি। ওরা চারজনই মোটামুটি লাশ পোড়ানোয় এক্সপার্ট। নরেন খুঁড়ো গাঁজার নেশায় বুধ হয়ে থাকলেও দাহর কাজে বেশ করিতকর্মা লোক। শ্মশানে লাশ পোড়ানোর পুরনো পাপী, সেই হিসেবে বাকিরা খেলোয়াড়। বয়স অনেক হলেও স্কুলে বয়স কমিয়ে ডাকার কারণে পৌরসভার গ্রুপ ডির চাকরিটা এখনও আছে। লালু আর অতনুর সাথে বেশ দহরম মহরম। বয়সে বেশি হলেও পুরো ওদের বন্ধুর চোখেই দেখে। লাশ পোড়াতে গিয়েই একদিন ওদের সাথে পরিচয়, সেই থেকেই ফোন চালাচালি। তবে তা কিন্তু কোনো লাশ শ্মশানে নিয়ে যাওয়ার সময়। সন্ধে লালুর ফোন পেয়েই খুঁড়ো বুঝে গিয়েছিল আজ রাতে শ্মশানে তাকে যেতেই হবে, কারণ লালু পৌরসভার মেয়রের ডান হাত, আপদে বিপদে সব সময় কাজে লাগে। তাই কোনোভাবে না যাওয়ার বাহানা করা যাবে না। পৌরসভার লাগানো সোলারের আলোগুলো খুব বেশি জোরালো নয়। শ্মশানের চারিদিকে টিম টিম করে জ্বলছে আলোগুলো। যদিও সেই আলোয় ওদের কোনো সমস্যা হচ্ছে না, স্পষ্টই সব কিছু দেখা যাচ্ছে। শ্মশানটা পৌরসভার হাতে থাকলেও ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। সেই সাবেক আমল থেকে যেরকমভাবে চিতায় কাঠ সাজিয়ে দাহকর্ম সম্পন্ন করা হয়, ঠিক সেই রকমভাবে এখনও দাহকার্য সম্পন্ন করার কাজ চলে। তবে এখন বোধহয় পৌরসভার টনক নড়েছে, তাই শ্মশানের সৌন্দর্যায়নের কাজ শুরু করে দিয়েছে। শ্মশানের দক্ষিণ প্রান্তে মা কালীর জরাজীর্ণ মন্দিরটা নতুন করে সংস্কারের কাজ শুরু হয়েছে। মন্দির লাগোয়া এক স্থানে বৈদ্যুতিক চুল্লির কাজও শুরু হয়েছে। প্রাথমিক কিছু কাজ হওয়ার পরই যদিও তা বন্ধ হয়ে পড়েছে, সুতরাং দাহকার্য এখনও সেই সাবেকিয়ানা পদ্ধতিতেই চলে যাচ্ছে। অসমাপ্ত বৈদ্যুতিক চুল্লির সিমেন্টের চাতালে বসে ওরা মদ্যপান শুরু করল। তাদের থেকে কয়েক হাত দূরে জ্বলন্ত চিতায় বুড়োর লাশটা সেই জ্বলতে শুরু করেছে। নরেন খুঁড়ো ওদের থেকে একটু তফাতে বসে গাঁজা ভরে টান দিচ্ছে। খুঁড়ো মদ্যপান করে না, বজরংবলীর বড় সড়ো ভক্ত সে। অতনু মদের গ্লাসটা হাতে নিয়ে এক নিমেষে গলায় ঢেলে লালুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা লালু, এই ভিখিরি বুড়োকে নিয়ে দাদা এত ইমোশনাল হলেন কেন বলো তো? ওর কথা শুনেই লালু বলল, আরে আসলে এই বুড়োটা দাদার বাড়ির পাশেই থাকতো। একটু ইমোশনাল না হলে আবার দাদার পাড়ায় ইমেজ থাকবে না, বুঝলি? লালুর কথা শেষ হতেই পল্টু ঝাঁঝিয়ে উঠল। ভাই, দাদার ইমেজ বাঁচাতে তুই আমাদেরকে নিয়ে এই ঘোর অমাবস্যার রাতে ড্যাং ড্যাং করে শ্মশানে চলে এলি? হ্যাঁ, পল্টুর কথা শুনেই লালু রাগে চিৎকার করে বলে উঠল, থাম তো, তখন থেকে তুই শুধু অমাবস্যা অমাবস্যা বলে যাচ্ছিস। আচ্ছা বলতো, অমাবস্যার রাতে শ্মশানে এমন কি হয় যে তুই এত ভয় পাচ্ছিস? আরে এই তো কাজ প্রায় হয়েই এলো, চিতায় তো আগুন লাগানো হয়ে গেছে, বুড়োকে আর কয়েকবার খুঁচিয়ে দিলেই তো কাজ শেষ। অনেক কিছুই হয়, তোরা ছেলে ছোকরার দল, এসব কথা তোরা বিশ্বাস করবি না। নরেন খুঁড়ো একটু জোরেই কথাটা বলতেই লালু তড়িঘড়ি করে বলে উঠল, বটে, তাহলে সেসব চোখে পড়ে না কেন? কত অমাবস্যায় পূর্ণিমায় তো মরা পড়ালাম। নির্দিষ্ট সময়ক্ষণ এবং কোনো কারণ ছাড়া তাদের দেখা পাওয়া মুশকিল। তার মানে এই নয় যে তাদের দেখা পাওয়া যাবে না। কোনো কারণ বা নির্দিষ্ট সময়ক্ষণ যদি মিলে যায় তাহলে অবশ্যই তাদের দেখা পাওয়া যায়। লালুর প্রশ্নের উত্তরে নরেন খুঁড়ো কথাগুলো বলতেই অতনু একটু হেয়ালি করে বলল, ও খুড়ো, তাহলে তুমি বলছো আজ তাদের দেখা পাওয়া যেতেও পারে? অতঃপর প্রশ্ন শুনে খুঁড়ো কিন্তু রাগল না, শুধু একটু মুচকি হেসে বলল, হয়তো তাদের দেখা পাওয়া যেতেও পারে, কিন্তু তাদের সামনে দেখলেই তো তোদের প্যান্ট ভিজে যাবে। যা যা, আমার বেশি বকাস না, বেল্লিক কোথাকার। পল্টু মদের ঘোরে চুপচাপ বসে ওদের কথাগুলো শুনছিল। হঠাৎ
খ্যাঁক খ্যাঁক শব্দে হেসে উঠে মুখে শীষ দিয়ে গান করতে শুরু করে দিল। সাথে সাথে শিশির সুরের তালে তালে লালুও হাততালি দিয়ে উঠল, কারণ পুরো বুঝে গেল ওরা এখন নেশার দুনিয়াতেই বিচরণ করছে। তাই বেশি কথা বাড়িয়ে আর লাভ নেই। অনেকটা সময় পেরিয়ে গেল। বুড়োর লাশটা এখন দাউ দাউ করে চলছে। ওরা তিনজনই মদের নেশায় ঘোর হয়ে রয়েছে, কিন্তু নরেন খুড়ো ঠিক সতর্ক হয়েই রয়েছে, কারণ ওর মনে আগেই একটা সন্দেহ দানা বেঁধেছে। বুড়োর লাশ তোলার সময় ভিড়ের মধ্যে ওই বামন বোধহয় ঠিক কথাই বলছিল। বুড়ো নিশ্চয়ই দোষ পেয়েছে। লাশটা দেখি খুড়ো তখনই বুঝেছিল বুড়ো খুব কষ্ট পেয়ে মরেছে। লাশটার হাত পায়ে চোখ মুখ কেমন যেন খিচিয়েছিল। তারপর আজ আবার অমাবস্যা। এই দিনেই অনেক সিদ্ধাই শ্মশান জাগানোর কাজ করে। বসে থাকা সমস্ত অশরীরীদের কিছু সময়ের জন্য মুক্তি দেয়, তাদের দিয়ে নিজের সাধনার শক্তি বৃদ্ধি করে। তাই বলা যায় না অলৌকিক কোনো কিছু ঘটনা আজ ঘটতেও পারে। সোলারের টিমটিমে আলো আর চিতার আগুনের আলোয় শ্মশানের অন্ধকারটা অনেকটাই কম। শ্মশানটা মেন রাস্তা থেকে একটু ভিতরে। জলা জমির উপর একটা সরু সিমেন্টের ঢালাইয়ের রাস্তা মেন রোড থেকে নিচে নেমে গিয়েছে। সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই একটা ছোট উঁচু ঢিবি। সেই ঢিবির উপরেই এই শ্মশান। চারিদিকে জলা জমি। কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে, তাই জমিতে অনেক জল জমে রয়েছে। সেই জলে অনেক ব্যাঙ দাপিয়ে বেড়াচ্ছে। তারা এক নাগারে গ্যাঙর গ্যাং শব্দে ডেকেই চলেছে। সাথে ঝিঝি পোকাদের জোরালো ডাকও শোনা যাচ্ছে। খুড়োর নেশাটা মনে হয় আগের থেকে একটু কমেছে, তাই সে পকেট থেকে গাঁজার পুড়িয়া বের করে হাতে নিয়ে ডলতে লাগলো। ডলতে ডলতে বেশ কয়েকবার ওদের ডাক দিল, কিন্তু তিনজনেরই কোনো সাড়া শব্দ খুড়ো পেল না। মনে হয় নেশার ঘরে ওরা ঘুমিয়ে পড়েছে। লাশ বয়ে আনা ছোট হাতি গাড়িটা যেন রাস্তার ধারেই দাঁড়িয়ে আছে, কারণ সরু ঢালাইয়ের রাস্তায় ওটা শ্মশান পর্যন্ত আসতে পারেনি। সেইখান থেকেই ওরা চারজন বুড়োর লাশটা কাঁথা জড়ানো অবস্থায় ধরাধরি করে শ্মশানে নিয়ে এসেছিল। সাথে বুড়োকে দাহ করার সময় সমস্ত কাঠগুলো গাড়ি থেকে ধরাধরি করে নিয়ে এসেছিল। শ্মশানের চারপাশে কোনো জনবসতি নেই, চারিদিকে শুধু জলা জমি। বেশ কিছুটা দূরে কয়েকটা বহুতল আবাসনের কাজ ইদানিং শুরু হয়েছে। তবে মেন রাস্তায় মাঝে মাঝেই অনেক ছোট ছোট গাড়ি এবং লরি দ্রুত গতিতে হুশ হাস শব্দ তুলে ছুটে যাচ্ছে, যদিও সেই শব্দ শ্মশানে শোনা যাচ্ছে না। খুড়োর মনে হলো ও যেন শ্মশানে একাই রয়েছে। বাকি তিনজনের কোনো সারা শব্দই নেই। জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে খুড়ো দেখল নিচের মোটা কাঠগুলো এখনো ঠিকঠাকভাবেই জ্বলছে। আগুনটা চিতার মাঝ বরাবর দাউ দাউ করে চলছে। লাশের শরীরের চর্বি আগুনে পুড়ে নিচে গলে গলে পড়ছে। চিতার থেকে চোখ সরিয়ে পুরো গাঁজা ভর্তি ছিলিমটা ডান হাতের তালু ও বুড়ো আঙুলের মাঝের অংশে চেপে ধরে মুখে নিল। তারপর দেশলাই জ্বালিয়ে চিলিমের মুখে আগুন দিয়ে জোরে টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে চিৎকার করে বলল, জয় বজরংবলী। খুড়োর গাঁজার নেশাটা বেশ জম্পেশ হয়েছে। দুটো চোখ টকটকে লাল হয়ে উঠেছে। সারা মাথাটা কেমন ঝিম ঝিম করছে, মনে হয় গাঁজার টানটা একটু বেশি হয়ে গিয়েছে। না, এখন একটু জিরিয়ে নিতে হবে। খুড়ো মনে মনে কথাগুলো বলে চাতালে শুয়ে থাকা ওই তিনজনের পাশে গিয়ে বসল। বোধহয় রাত অনেক হয়ে গিয়েছে। এক নাগারে ডাকতে থাকা ব্যাঙ ও ঝিঝি পোকাগুলো হঠাৎ যেন চুপ হয়ে গিয়েছে। দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার আগুনের সাথে বাতাসের ঘর্ষণের মৃদু পথপথ ছন্দ ছাড়া শ্মশান এখন পুরো নিশ্চুপ, একদম থমথমে। হঠাৎ খুড়োর মনে হলো শ্মশানের পাশের জলাজমিতে কারা যেন পায়ে ছপাক ছপাক শব্দ তুলে এগিয়ে আসছে। মুহূর্তে খুড়োর মনে হলো সিমেন্টের চাতালটা যেন দুলে উঠল। সাথে সাথে
খুড়োর শরীরের রোমও খাড়া হয়ে উঠল। খুড়ো বুঝতে পারল নিশ্চয়ই শ্মশানে আদি ভৌতিক কোনো কিছুর আবির্ভাব ঘটেছে। কিছু সময়ের অপেক্ষা। হঠাৎ মচাত শব্দে খুড়ো চমকে উঠল। সহসা চিতার দিকে তাকিয়ে খুড়ো আটকে উঠল। জ্বলতে থাকা চিতার কাঠগুলো মাঝ বরাবর ধসে গিয়ে পুরো নিভে গিয়েছে। চিতার চারিদিকে শুধু কালো ধোঁয়ার কুণ্ডলী। সাথে সাথে শ্মশানের সোলার বাতিগুলো কয়েকবার দপদপ করে উঠল। ব্যাপারটা বুঝে ওঠার আগেই খুড়ো শুনতে পেল নারী কণ্ঠের খিলখিলে হাসির শব্দ। খুড়োর আর বুঝতে অসুবিধা হলো না এই মুহূর্তে শ্মশানে তাদের কারোর আগমন ঘটেছে। খুড়ো সচকিত হয়ে চারিদিকে চোখ ফিরিয়ে দেখতে লাগলো। আর তখন খুড়ো নজরে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য। সাথে সাথে ভয়ে খুড়োর শির দ্বারা বেয়ে যেন একটা হিমেল স্রোত বয়ে গেল। খুড়ো স্পষ্ট দেখল নিভে যাওয়া চিতার উপরে একজন নারী সম্পূর্ণ নগ্ন শরীরে বসে আছে। তার আলুলায়ুত এলোমেলো কেশরাশি কালো ধোঁয়ার সাথে মিশে গিয়েছে। অনবরত সে খিলখিল শব্দে এসেই চলেছে। প্রথমে ভয় পেলেও পরক্ষণেই খুড়ো নিজেকে সামনে নিল। এসব ঘটনা নতুন কিছু নয়। এর আগেও এইরকম ঘটনায় খুড়ো অনেক প্রত্যক্ষ করেছে। এ নিশ্চয়ই মরা খেকো পিশাচি নিজের আহারের উদ্দেশ্যেই ও শ্মশানে এসেছে। খুড়ো বুকে সাহস নিয়ে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। খুড়ো দেখল ওই নারী চিতা থেকে নেমে চারিদিক ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নিভে যাওয়া চিতার ভেতরে হাত ঢুকিয়ে আগুনে ঝলসানো লাশের মাংস বের করে আনছে। তারপর খিলখিল করে হাসতে হাসতে মহা আনন্দে তা ভক্ষণ করছে। হঠাৎ করে একদল শেয়াল শ্মশানে এসে উপস্থিত হল। ওই নারী ওদের দেখে ভয়ঙ্কর ভাবে আরো জোরে হেসে উঠল। তারপর লাশের হাড় গোড়গুলো চিতা থেকে বের করে ওদের দিকে ছুটতে লাগলো। সাথে সাথে শেয়ালগুলো তা খাওয়ার জন্য হুটোপুটি শুরু করে দিল। শেয়ালগুলোর হাড় চিবানোর কর্মর শব্দে খুড়োর শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু খুড়ো সাহস হারালো না। এ নারী নিশ্চয়ই ভেবেছে শ্মশানে কেউ নেই, বা থাকলেও তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই। খুড়ো একবার তার সাথী তিনজনের দিকে চোখ বুলিয়ে নিল। সারারা এখনো অঘরে ঘুমোচ্ছে। খুড়ো ফিস করে বলল, না, বাধা দেওয়ার কোনো দরকার নেই। তবে এই দিকে এলেই দেখে দেখে ছাড়বো। এই বলে গলায় থাকা বজরংবলীর রক্ষা কবচটা খুড়ো হাতে নিয়ে কপালে ঠেকাল। খুড়ো ঠিক বুঝে উঠতে পারছে না যে এই নারী শরীরই না অশরীরী। যদি শরীরী হয় তাহলে নিশ্চয়ই এই নারী কোনো সিদ্ধাই, আর যদি অশরীরী হয় তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক বা সিদ্ধাইয়ের বসে থাকা পিশাচিনী। হঠাৎ এই নারী জল জল করে উঠল। বোধহয় কোনো কিছুর মালুম পেয়েছে। সাথে সাথে রক্ত জল করা ভয়ঙ্কর অট্টহাসি হাসতে হাসতে চোখ ফিরিয়ে চারিদিকে দেখতে লাগলো। আর তখনই খুড়োর সাথে ওই নারীর চোখাচোখি হয়ে গেল। কি ক্রোড়শী দৃষ্টি! চোখ দুটো যেন ভাটার আগুনের মতো জ্বলছে। সারা মুখে কালো চাপ চাপ রক্ত, পোড়া মাংস ও চর্বি মাখামাখি। মাথায় এলোমেলো কোঁকড়ানো চুল। সাথে সাথে ওই নারী আরো জোরে জোরে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। ভয়ঙ্কর সেই অট্টহাসির শব্দে শ্মশান ভূমি থরথর করে কেঁপে উঠল। ক্রমশ সে এক পা দু পা করে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। শিয়ালগুলো যেন খুব বিরক্ত হলো। মুখে খ্যাক খ্যাক শব্দ করে ওরা আস্তে আস্তে শ্মশানের পাশের জলা জমিতে নেমে গেল। তারপর উপাক উপাক শব্দ তুলে নিমেষে দৌড়ে পালালো। মুহূর্তে খুড়োর খুব কাছাকাছি চলে এলো ওই নারী। তা দেখি বুড়ো নিজের আশপাশটা ভালোভাবে দেখতে লাগলো। হাতের কাছে একটা আতপোড়া বাস দেখতে পেয়ে সেইটা হাতে তুলে নিয়ে খুড়ো চিৎকার করে হুঙ্কার দিয়ে উঠল, এই বাবা তারি মাগি, আর একদম এগোবি না। নিজের জায়গায় ফিরে যা।
এদিকে একদম আসবি না। মুহূর্তে থমকে গেল ওই নারী। আগুনের ভাটার মতো লাল দুটো চোখে এক দৃষ্টিতে কুড়োর দিকে তাকিয়ে রইল। এর মধ্যেই ওই তিনজন কুড়োর চিৎকারে জেগে উঠেছে। কিছুটা দূরে ওই নারীকে দেখেই ওরা ভয়ে জড়সড় হয়ে থরথর করে কাঁপছে। মুহূর্তে ওই নারী ওদের তিনজনের দিকে বীভৎসভাবে তাকালো। তখনই একটা গাঁক গাঁক শব্দ কুড়োর কানে ভেসে এলো। মনে হয় ওদের তিনজনের মধ্যে কেউ একজন জ্ঞান হারিয়ে ফেলছে। কিন্তু কুড়োর সেই দিকে তাকানোর সময় নেই। এক নিমেষে হাতের পোড়া বাঁশটা উঁচিয়ে ধরে ওই নারীর উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে কুড়ো বলল, এই শালা, খবরদার, একদম ওদের দিকে এগোবি না। এক্ষুনি এখান থেকে চলে যা। সাথে সাথে ওই নারী মুখ ফিরিয়ে কুড়োর দিকে আবার তাকালো। কুড়োর কোনো ভয় ডর নেই। মুহূর্তে পোড়া বাঁশটা মাটিতে ঠুকতে ঠুকতে চিৎকার করে কুড়ো আবার বলল, এই বাব্বাদারি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা, বা এখান থেকে। কুড়ো চিৎকার শেষ হতেই ওই নারী হিস হিস করে একটা তাচ্ছিল্যের হাসি হাসল। তারপর কয়েক পা এগিয়ে কুড়োর প্রায় গা ঘেঁষে মন্দিরের দিকে এগিয়ে গেল। কিছু সময়ের নিস্তব্ধতা। তারপরে শ্মশানের পাশের জলাজমি থেকে ব্যাঙের দল আবার ডাকতে শুরু করল। সাথে সাথে ঝিঝি পোকার দলও ডাকতে শুরু করে দিয়েছে। পুরো এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল। ব্যাঙেদের গ্যাঙর গ্যাঙর ডাকের শব্দে সে সম্বিত ফিরে পেল। পোড়া বাঁশটা নিজের হাতে দেখেই খুঁড়ো সেটা মাটিতে ছুঁড়ে ফেলল। তারপর দুই হাতে মুখ ঢেকে পাশ ফিরে সিমেন্টের চাতালে বসে পড়ল। একটু ধাতস্থ হয়ে কুড়ো ওদের তিনজনকে ডাকতে লাগলো। কুড়োর গলার আওয়াজ পেয়ে লালু কাঁপা কাঁপা গলায় বলে উঠল, খুড়ো, ওইটা কে ছিল গো? হ্যাঁ, সাথে সাথে কুড়ো ঝাঁপিয়ে উঠে বলল, তোর দাদার 14 গোষ্ঠীর লোক ছিল সারা। বেশ তো বড় বড় লেকচার ঝাড়ছিলি, দেখে তো ভয় ভেজা বেড়াল। ওই দেখ, একজন তো আবার ভয়ের দাঁত কবাটি লেগে ভিড় খেয়ে পড়ে আছে। যা, বেটাকে তোল। অতনুর দিকে ইশারা করে কুড়ো কথাটা বলতেই পল্টু হো হো করে হেসে উঠল। তবে খুড়ো, আমি কিন্তু ভয় পাইনি। আমি সত্যি ভয় পাইনি। পল্টুর কথা শেষ হতেই কুড়ো আবার ঝাঁঝিয়ে উঠে বলল, সারা মগা কোথাকার, দেখ নিশ্চয়ই তোর প্যান্ট ভিজে গেছে। আরে কি আমার বীর পুরুষ চলে এসেছে। শোন, আমরা সবাই বজরংবলীর কৃপায় বেঁচে গেছি, না হলে ওই পিশাচিনি আমাদের কাঁচা চিবিয়ে খেত। এই বলেই কুড়ো গলায় থাকা বজরংবলীর রক্ষা কবচটা কপালে ঠেকিয়ে প্রণাম করল। কিছু পরেই অতনুর জ্ঞান ফিরে এলো। সহসা সে উঠে দাঁড়িয়ে চারিদিকে ফ্যাল ফ্যাল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি 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 কোথায়? কথাটা শুনে কুড়ো একটু হেয়ালি করে বলে উঠল, জমের দুয়ারে। কথার উত্তরে অতনু কোনো কিছু না বলে বড় বড় চোখ করে কুড়োর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে লালু একটু মিউ মিউ করে বলল, ও খুড়ো, মনে হচ্ছে ওই পিশাচিনি আর আসবে না। চলো চলো, চিতাটা জ্বালিয়ে দিয়ে আসি। সাথে সাথে বুড়ো হুঙ্কার দিয়ে বলে উঠল, খবরদার, ভোর না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও নড়বি না। ওদের লীলা খেলা বোঝা খুবই মুশকিল। হয়তো সে আবার ফিরে আসতে পারে, আর চিতা জ্বালিয়ে লাভও কিছু হবে না, কারণ ওই বুড়োর শরীরের কোনো অস্তিত্বই আর পাওয়া যাবে না। আগুনে পুড়ে যাওয়ার পর বাকি অবশিষ্টাংশ ওই পিশাচিনি আর শেয়ালদের পেটে চলে গেছে। সময় অনেকটাই পেরিয়ে গেল। খুড়োর মনে একটাই প্রশ্ন জেগেছে। ওই নারীকে খুড়োর খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও যেন ওই নারীকে দেখেছেও। আচ্ছা, ওই নারী কোনো দেবী নয় তো? কারণ ওর সাথে শিয়ালের দল ছিল।
ওদের সাথেই ওই বুড়োর পাশের হাড় মাংস ভাগ করে খাচ্ছিল। শিয়াল তো মা কালীর সাথী, তাহলে কি মা স্বয়ং ওই রূপ ধরে শ্মশানে এসেছিলেন? ওই নারী কিন্তু শেষে মন্দিরের দিকেই চলে গিয়েছিল, কিন্তু মা কালী হঠাৎ ওই বুড়োর লাশের মাংস কেন খেতে আসবে? মনে মনে কথাগুলো চিন্তা করতে করতে হঠাৎ খুড়ো বেশ উত্তেজিত হয়ে উঠল। বোধহয় ওর যেন কিছু মনে পড়েছে। মুহূর্তে খুড়ো চিৎকার করে বলে উঠল, আমার আগেই বোঝা উচিত ছিল। নিশ্চয়ই জীবিতকালে এই বুড়ো কোনো সিদ্ধাই ছিল, না হলে এরকম হওয়ার নয়। আসলে বুড়োর লাশটা কাঁথায় মুড়ে দিয়ে আসার সময় খুড়ো লক্ষ্য করেছিল বুড়োর ডান হাতে কিছু মুঠো করে ধরে রেখেছে। লাশটা নামিয়েই খুড়ো বুড়োর হাতের মুঠি খুলে দেয়, সাথে সাথে সিঁদুর লাগানো কয়েকটা কড়ি বুড়োর হাত থেকে মাটিতে পড়ে যায়। খুড়ো তখন ব্যাপারটায় আমল দেয়নি, তবে খুড়ো এখন বুঝল ওই কড়িগুলো নিশ্চয়ই বুড়ো সিদ্ধাইয়ের কোনো সাধনা ছিল। খুড়ো বেশ কিছুক্ষণ চুপচাপ বসে চিন্তা করল, তারপরই চিৎকার করে বলে উঠল, ওই বুড়ো শালা ঠিক ডাকিনী সাধনা করতো। খুড়োর চিৎকারে ওরা তিনজন বেশ অবাক হল, তবে কি কিছু বুঝে উঠতে পারল না। চুপচাপ হতভম্ব হয়ে বসে রইল। ভোরের আলো ফুটতেই রাতের অন্ধকার অনেকটাই ম্লান হয়ে গেল। জলাজমির সরু আলের ঘাসের আগায় অনেক শিশির বিন্দু জমেছে, মাঝে মাঝেই তা টুক করে মাটিতে ঝরে পড়ছে। সাথে সাথে ঘাসের ডগায় আবার শিশির বিন্দু জমতে শুরু করেছে। আলো আধারি মাখা ভোরের আকাশের আলোয় চারিদিক নিমজ্জিত। ব্যাঙগুলো সারা রাত এক নাগারে ডেকে এখন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে, তবুও মাঝে মধ্যে তাদের একজন আধজন ডেকে উঠছে। খুড়ো শরীরের আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো, তারপর সাথী ভিন্নজনের উদ্দেশ্যে বলল, চল, তোরা তৈরি হয়ে নে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। সাথে সাথে ওরা তিনজন চটপট করে উঠে পড়ল। তারপর বাড়ি যাওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়ল। খুড়ো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের বলল, তোরা রেডি হয়ে নে, আমি এক্ষুনি আসছি। এই বলি খুড়ো সিমেন্টের চাতাল থেকে নেমে মন্দিরের রাস্তার দিকে এগিয়ে গেল। জরা জীর্ণ কালী মন্দিরের ভেতরটা এখন অন্ধকার। এক অমোঘ টানে খুড়ো মন্দিরের ভিতরে প্রবেশ করল। ভেতরটা বেশ পরিষ্কার, মনে হয় প্রতিদিন এখানে কেউ পুজো করে। খুড়ো দেশলাই কাঠি জ্বালিয়ে দেখল মা কালীর মূর্তির পায়ের সামনে একটা বড় মাটির প্রদীপের মধ্যে কিছুটা তেল সমেত আতপোড়া সলতে লাগানো আছে। মনে হয় এর আগে প্রদীপটা অর্ধেক জ্বলে নিভে গিয়েছিল। সাথে সাথে হাতের জ্বলন্ত দেশলাই কাঠিটা খুড়ো ওই সলতেতেই ধরিয়ে দিল। মুহূর্তে প্রদীপের আলোয় মন্দিরের ভেতরে একটা মায়াময় পরিবেশ সৃষ্টি হল। খুড়ো মাটিতে দণ্ডবৎ হয়ে মা কালীর পায়ে প্রণাম করতে গেল, আর তখনই মা কালীর পায়ের নিচে থাকা মাটির নগ্ন নারী মূর্তিটা খুড়ো দেখতে পেল। দেখেই খুড়ো মুচকি হাসল। তাহলে সন্দেহটা তার ঠিকই হয়েছে, ওই নারী নামের সঙ্গিনী ডাকিনী বটে। মায়ের পায়ের নিচে জোর হাত করে বসে আছে। তাহলে এই জাগ্রত হয়ে এতক্ষণ শ্মশানে বিচরণ করছিল। খুব ভালোভাবে ঠাউর করে খুড়ো দেখল ওই মূর্তির মুখে কালচে লাল লাল কি যেন লেগে আছে। খুড়ো আর দেরি করল না, মাকে দণ্ডবোধ প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়ল। শ্মশান থেকে ফিরে খুড়ো স্নান করে বাড়িতে টানা ঘুম দিল। ভাড়া বাড়িতে খুড়ো একাই থাকে, তার পরিবার দেশের বাড়িতে থাকে। খুড়োর বিছানার পাশে একটা কাচের দেওয়াল আলমারি, তার মধ্যে অনেক বই, বেশিরভাগই তন্ত্রভিত্তিক। খুড়ো বজরংবলীর ভক্ত ঠিকই, কিন্তু তন্ত্রমন্ত্রের প্রতি ওর বেশ ভালোই ঝোঁক।
তার কারণে পুরো ওই ডাকিনীকে প্রতিরোধ করতে পেরেছিল, না হলে তখনই ওর এবং বাকি তিনজনের কাঁচা জীবন ওই ডাকিনী সবার করে দিত। খুড়ো একটু বেলা করেই ঘুম থেকে উঠল। না, আজ খুড়ো ডিউটি যেতে পারেনি। খুড়োর মনে এখনো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভিখিরি ওই বুড়ো অমাবস্যাতেই এত কষ্ট পেয়ে মরল কেন? আর ওই ডাকিনী হঠাৎ কেন শ্মশানে উদয় হয়ে ওই বুড়োর লাশের মাংস খেল? তাহলে কি বুড়োর সাধনায় কিছু গলদ ছিল? উত্তর পেতে খুড়ো দেওয়াল আলমারি থেকে ডাকিনী বিদ্যার একটা বড় তন্ত্রের বই নামিয়ে আনল। বেশ কিছুটা পড়ার পর খুড়োর আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। আসলে ডাকিনীকে বশ করার কয়েকটা শর্ত থাকে। প্রতি অমাবস্যায় নিজের বশে থাকা ডাকিনীকে আহার দিতে হয়। হয়তো কোনো কারণে ওই ভিখিরি বুড়ো ডাকিনীকে আহার দিতে অপারগ হয়েছিল, তাই ডাকিনী ওকেই মেরে ওর শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছিল। তাই বুড়োর হাত পা চোখ মুখ সব খিঁচেছিল, কিন্তু তবুও তার ভুখ মেটেনি। তাই শ্মশানে সুযোগ পেয়ে আবার ফিরে এসেছিল বুড়োর লাশের মাংস খেতে। শ্মশানে ডাকিনীর জাগ্রত হওয়ার কারণ একটাই, নিশ্চয়ই শ্মশানের ওই কালী মন্দিরে কেউ ডাকিনী মূর্তির আরাধনা করে। এর আগে খুড়ো ওই মূর্তিটা অনেকবার ওই শ্মশানের মন্দিরে দেখেছিল, তাই ওই মুখটা খুড়োর খুব চেনা চেনা লাগছিল। খুড়ো ডাকিনী বিদ্যার বইটা বন্ধ করে দেওয়াল আলমারিতে আবার তুলে রাখল। তারপর হাতে তুড়ি দিয়ে হাই তুলতে তুলতে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সটা চটপট ভরিয়ে ফেলুন দেখি, আর পরিচিতিটা সেরে ফেলা যাক। আজকের গল্প পাঠিয়েছিলেন আর.জে. প্রতুদীপ। অন্যান্য চরিত্রে ছিলেন সায়নদীপ, ইন্দ্রনীল, নীল ওরফে অরিত্র চক্রবর্তী এবং সৌম্যদীপ। সূত্রধার ছিলাম আমি, অরিত্র। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে অরিত্র। নির্দেশনা এবং পরিচালনায় সারপ্রাইজিং টেলস টিম। পোস্টার ডিজাইন রনি। তাহলে আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।